ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট কেমিস্ট্রি উইথ আইআইটিয়ান। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো পি ব্লক এলিমেন্টস। এটা ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে মানে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে একটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ পি ব্লক এলিমেন্টস। অ্যাজ পার সিলেবাস আমাদের যেটা পড়তে হবে সেটা হলো পি ব্লক এলিমেন্টস এর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, তারপরে হচ্ছে গ্রুপ 13 এন্ড গ্রুপ 14, কারণ এই দুটো গ্রুপ হচ্ছে এই সেমিস্টারে আছে। অন্যান্য সেমিস্টারে বাকি গ্রুপ আমরা পড়বো, বাট এই সেমিস্টারের জন্য আমরা শুধুমাত্র গ্রুপ 13 আর গ্রুপ 14 পরে কনক্লুড করবো। তো প্রথমত দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি যে পি ব্লক এলিমেন্টস আমরা বলছি এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি, তাহলে আমরা যেটা এখন করব দ্যাট ইজ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ পি ব্লক এলিমেন্টস। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ পি ব্লক এলিমেন্টসটা কি, দ্যাট ইজ NS2 NP126। এখানে n এর ভ্যালুটা কোথা থেকে হবে, এখানে n এর ভ্যালুটা হতে পারে 226, n এর ভ্যালু হতে পারে আমার 226, n 2 থেকে স্টার্ট হতে পারে and 6 এ গিয়ে শেষ, and general electronic configuration হবে তাহলে আমার NS2 NP6। এখন দেখা যাচ্ছে পি ব্লক এলিমেন্টস গুলো তাহলে কি কি, জেনারেলি কোন গ্রুপ গুলো অ্যাকচুয়ালি পি ব্লক এলিমেন্টস। তাহলে আমরা যদি অ্যাজ পার পিরিয়ডিক টেবিল এগোই তাহলে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি গ্রুপ 13 টু গ্রুপ 18, গ্রুপ 13 টু গ্রুপ 18 আমরা বলতে পারি জেনারেলি পি ব্লক এলিমেন্টস। তাহলে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এ আছে কি কি সেটা আমরা দেখি। তাহলে জেনারেলি যেটা আছে গ্রুপ 13, বা আমরা অ্যালং দ্য গ্রুপ যদি এগুলোকে সেপারেট করতে চাই তাহলে আমি লিখবো গ্রুপস 13, 14, 15, 16, 17 and 18। সো গ্রুপ 13 এ কি কি এলিমেন্টস আছে আমার, গ্রুপ 13 এর গ্রুপ হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এন্ড ফলোড বাই হ্যালিয়াম। যদি আমাদের পিরিয়ডিক টেবিল ঠিকমতো মনে রাখতে হয় তাহলে আমাদের অ্যালং দ্য গ্রুপ এরকম ভাবে পড়তে হবে। অ্যালং দ্য পিরিয়ড পড়ে কোনো লাভ নেই, যদি পিরিয়ডিক টেবিল মনে রাখতে হয় বা পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী যদি আমরা কিছু কাজ করতে যাই তাহলে আমাদের অবশ্যই অ্যালং দ্য গ্রুপ মনে রাখতে হবে, অ্যালং দ্য পিরিয়ড মনে রেখে কোনো প্রয়োজন মানে লাভ হবে না খুব একটা। গ্রুপ 14 এ যেটা আছে সেটা হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম ফলোড বাই টিন অ্যান্ড লেড। ওকে, দেন গ্রুপ 15, গ্রুপ 15 মানে হচ্ছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক ফলোড বাই অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ। এরপরে গ্রুপ 16 এ যেটা আমরা পাবো সেটা হলো অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম। আচ্ছা, এরপরে আসবে আমাদের কাছে গ্রুপ 17। গ্রুপ 17 এর জন্য আমরা অবশ্যই জানি এখানে নরমাল সেটা হচ্ছে হ্যালাইড গ্রুপস বা হ্যালোজেনের গ্রুপ, দ্যাট ইজ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো আসে। আর লাস্ট গ্রুপ দ্যাট ইজ গ্রুপ 18, এটা কি, এটা হচ্ছে ইনার্ট গ্যাস গ্রুপ। এই গ্রুপ 18 টা হচ্ছে ইনার্ট গ্যাসের গ্রুপ। ইনার্ট গ্যাসের মধ্যে যেগুলো আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে প্রথমত আছে হিলিয়াম। হিলিয়ামটা হচ্ছে আমাদের ফার্স্ট পিরিয়ডে চলে যাচ্ছে, আমরা এখানে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে সবই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তাই ফার্স্ট পিরিয়ডে ওটা চলে যাচ্ছে, ওটাকে আমরা এখন লিখছি না। এরপর থেকে আমরা লিখবো তাহলে হিলিয়াম ছাড়া হিলিয়াম, তারপরে হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর লাস্ট ওয়ান ইজ। এবার আমরা যদি এটাকে অ্যালং দ্য পিরিয়ডে ভাগ করি তাহলে কি কি আসবে, এটা আসবে আমার পিরিয়ড 2 বা সেকেন্ড পিরিয়ড, এটা হচ্ছে পিরিয়ড 3, এটা পিরিয়ড 4, এটা পিরিয়ড 5 এন্ড দিস উইল বি পিরিয়ড 6। এবার দেখো পুরো জিনিসটাকে আমরা যদি ওভারঅল আমরা দেখি তাহলে আমরা কি বলবো, এখানে যে টোটাল আমার 13 থেকে 18 মানে বলতে গেলে হচ্ছে 6খানা হচ্ছে পি ব্লক বা পি গ্রুপ আছে আমার পি ব্লক এলিমেন্টস এর মধ্যে। বাট অ্যাকচুয়ালি অ্যাজ পার সিলেবাস আমরা যেটুকু এখন পড়বো দ্যাট উইল বি আমার গ্রুপ 13 এন্ড 14 আমরা পড়বো কিন্তু এখন এই দুটো গ্রুপ, কারণ বাকি দুটো গ্রুপ অ্যাজ পার সিলেবাস এখন আমাদের নেই, বাট আমরা পরে পড়বো সেটা। তাহলে প্রথমত আমরা এখন যেটা শিখলাম সেটা কি, সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS2 NP126। তাহলে গ্রুপ 13 এর ক্ষেত্রে আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি আসবে, আমি যদি গ্রুপ 13 এর ক্ষেত্রে আমরা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে চাই তাহলে আমরা কি বার করব, তাহলে এর ক্ষেত্রে আমরা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি লিখতে পারি সেটা আমায় লিখতে হবে গ্রুপ 13 এর ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে কি আসবে, NS2 and NP1, এটা হচ্ছে আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। whereas গ্রুপ 14 এর ক্ষেত্রে যদি আমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বার করি সেটা আসবে আমার NS2 NP2, এটা হচ্ছে আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। আর তাই যদি হয় তাহলে তার করসপন্ডিং দেখো আমরা জেনারেল অক্সিডেশন স্টেটও আমি বার করতে পারি। জেনারেল অক্সিডেশন স্টেট মানে কি, দেখো এইখানে আমার আউটার মোস্ট ইলেকট্রন বা ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ 3, মানে ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশনই হচ্ছে NS2 NP1, তার মানে ভ্যালেন্স সেলে আমার 3খানা ইলেকট্রন আছে। এখন এই 3টি ইলেকট্রন যদি রিলিজ করতে পারে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট তাহলে সে কিন্তু নিয়ারেস্ট ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে পারবে। তাহলে এর জেনারেল যে অক্সিডেশন স্টেট বা সাধারণ জারণ অবস্থাটা কি হবে, +3, এটা হচ্ছে সাধারণ জারণ অবস্থা। তার মানে যে অন্যান্য অক্সিডেশন স্টেট স্টেবল নয় সেটা আমরা একবারও বলছি না, এখন আমরা কিন্তু বলছি জেনারেল অক্সিডেশন স্টেট।
জেনারেল অক্সিডেশন স্টেট মানে কি, একদম বাইরে আমার তিনখানা ইলেকট্রন আছে, এই তিনটে ইলেকট্রন সে যদি ছেড়ে দিতে পারে তাহলে নিয়ারেস্ট ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন সে অ্যাচিভ করতে পারছে, তাই সে তিনটে ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে মোস্টলি, তাই জেনারেল অক্সিডেশন স্টেট হবে এর ক্ষেত্রে +3। whereas সিমিলারলি যদি আমি এখন গ্রুপ 14 এর ক্ষেত্রে দেখি তাহলে দেখো ওর NH2 NP2 হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, বা আউটার মোস্ট ইলেকট্রনস হিসেবে আমরা যদি বলি, বা ভ্যালেন্স ইলেকট্রনস হিসেবে আমরা যদি বলি, তাহলে সেখানে আছে 4টে ইলেকট্রন। এই 4টে ইলেকট্রন সে যদি রিলিজ করতে পারে তাহলে নিয়ারেস্ট ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, তাহলে এর জেনারেল অক্সিডেশন স্টেট হবে আমার +4। তার মানে যে অন্যান্য অক্সিডেশন স্টেট স্টেবল নয় সেটা আমরা একবারও কিন্তু বলিনি। এবার এইখানে এইটা বলার কারণ হচ্ছে কি, যে NH2NP1 বা NH2NP2 সেটা যাই হয়ে থাকুক না কেন, অ্যালং দা এবারে যদি গ্রুপ আমি ওপর থেকে নিচে আসি তাহলে দেখো বোরনের ক্ষেত্রে আসবে সেটা 2s2 2p2, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3s2 3p2, এরকম ভাবে একদম লাস্টের দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখবে আমরা যেটা পাবো দ্যাট ইজ হ্যালিয়াম এন্ড লেড। এবং এদের ক্ষেত্রে যে কনফিগারেশন গুলো পাবো, হ্যালিয়ামের ক্ষেত্রে পাবো আমি কি 6s2 and 6p1, আর এর ক্ষেত্রে আমি কি পাবো তাহলে সেটা পাবো 6s2 and 6p2। এবার এখানে প্রবলেমটা কি ক্রিয়েট হবে, প্রবলেমটা হচ্ছে আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম তখনই আমরা বলেছিলাম যে এই যে 6s ইলেকট্রনসটা যখন চলে আসে তখন আমরা কি বলেছি, এই 6s ইলেকট্রনসটা অ্যাকচুয়ালি স্টেবল ইন নেচার হয়। স্টেবল ইন নেচারটা কিসের জন্য হয়, এটা হচ্ছে রিলেটিভিস্টিক এফেক্ট। এই রিলেটিভিস্টিক এফেক্ট হওয়ার জন্য অ্যাকচুয়ালি 6s ইলেকট্রনসটা ইনার্ট ইন নেচার হয়। 6s ইলেকট্রনস গুলো কি হবে, ইনার্ট ইন নেচার, এরা অ্যাকচুয়ালি কোনো ধরনের বন্ডে পার্টিসিপেট করতে চাইবে না। আর এর জন্য এই যে এফেক্টটাকে আমরা বলেছিলাম সেটা আমরা বলেছিলাম ইনার্ট পেয়ার এফেক্ট। এই এফেক্টটাকে আমরা বলেছিলাম ইনার্ট পেয়ার এফেক্ট। আর ইনার্ট পেয়ার এফেক্ট হওয়ার জন্য এরা যেটা দেখাবে সেটা হচ্ছে G-2 অক্সিডেশন স্টেট। মানে গ্রুপ অক্সিডেশন স্টেট যেটা দেখায় সাধারণত যে কোনো গ্রুপ যেটা জেনারেল অক্সিডেশন স্টেট দেখায় তার সাথে ওরা -2 কম -2 দেখাবে, বা গ্রুপের অক্সিডেশন স্টেট থেকে 2 কম দেখাবে। কেন কম দেখাচ্ছে, কারণ এই 6s2 ইলেকট্রনস গুলো কখনো পার্টিসিপেট করতে চাইবে না, বিকজ দে আর অ্যাকচুয়ালি স্টেবল ডিউ টু দ্য রিলেটিভিস্টিক এফেক্ট এন্ড দ্যাটস ওয়াই দে আর ইনার্ট ইন নেচার। ইনার্ট মানে কি, তারা কোনো বন্ডিং এ পার্টিসিপেট করতে চাইছে না। এখন এই কারণে অ্যাকচুয়ালি এদের দেখো গ্রুপ অক্সিডেশন স্টেট যদি আমরা ক্যালকুলেট করি দ্যাট ইজ 3 ফর গ্রুপ 13 এন্ড 4 ফর গ্রুপ 14। কিন্তু যদি আমরা এখন বলি থ্যালিয়ামের অ্যাকচুয়ালি স্টেবল অক্সিডেশন স্টেট কোনটা হবে, তাহলে থ্যালিয়ামের অ্যাকচুয়ালি যেটা স্টেবল অক্সিডেশন স্টেট হবে সেটা হবে +1 which is actually group -2 oxidation state। কেন, কারণ গ্রুপ অক্সিডেশন স্টেট 3 কিন্তু এর ক্ষেত্রে 6s2 আছে, 6s2 ইলেকট্রনসটা অ্যাকচুয়ালি রিলেটিভিস্টিক এফেক্টের জন্য স্টেবল। So due to the inert nature or inert pair effect এরা দেখাবে group -2 oxidation state and that's why হ্যালিয়ামের +1 অক্সিডেশন স্টেট অনেক বেশি স্টেবল। whereas যদি আমি লেডের ক্ষেত্রে বলি তাহলে লেডের ক্ষেত্রে কোন অক্সিডেশন স্টেটটা সবথেকে বেশি স্টেবল হবে, সেটা হবে আমার +2। কেন, কারণ এর গ্রুপ অক্সিডেশন স্টেট হচ্ছে +4, বাট এ কিন্তু +4 দিতে চাইবে না, কারণ এর মধ্যেও 6s2 আছে। 6s2 স্টেবল হওয়ার জন্য অ্যাকচুয়ালি ওরা বন্ডিং এ পার্টিসিপেট করতে চাইবে না। ইনার্ট পেয়ার এফেক্টের জন্য অ্যাকচুয়ালি এই যেটা মেন অক্সিডেশন স্টেট দেখাবে বা স্টেবল অক্সিডেশন স্টেট দেখাবে সেটা হয়ে যাবে আমার +2। তাহলে এর ক্ষেত্রে দেখো 6s2 6p1, এখানে শুধুমাত্র আমরা বলতে পারি যে শুধুমাত্র যেটা অ্যাকচুয়ালি আমার বন্ডিং এ পার্টিসিপেট করছে সেটা হয়ে যাবে আমার 6p1, আর এর ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি বন্ডিং এ পার্টিসিপেট করবে সেটা হয়ে যাবে আমার 6p2। কারণ 6s2 ইলেকট্রনস গুলো ইনট ইন নেচার অথবা ডিউ টু ইনট পেয়ার এফেক্ট এরা বন্ডিং এ পার্টিসিপেট করছে না, তাই অক্সিডেশন স্টেট গ্রুপ -2 অক্সিডেশন স্টেটে কনভার্ট হচ্ছে এবং টোটাল অক্সিডেশন স্টেটের থেকে -2 বা 2 কম দেখাবে। তো এটা হয়ে গেল আমার নরমাল ওভারঅল 13 আর 14 এর নরমাল ব্যাখ্যা। এখন এইখানে এই যে পি ব্লক এলিমেন্টস আমরা পড়ছি, দেখো আমরা যখন এস ব্লক এলিমেন্টস পড়েছিলাম মোস্টলি এস ব্লক এলিমেন্টসে কি ধরনের এলিমেন্ট থাকে, সাধারণত মেটালস। সাধারণত মেটালস গুলো আমরা বিভিন্ন মেটালস গুলোকে আমরা এস ব্লক এলিমেন্টস এ ডিভাইড করেছিলাম, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2, এই দুটো গ্রুপ হচ্ছে আমার এস ব্লক এলিমেন্টস এর জন্য ছিল। এবার তোমার এস ব্লক এলিমেন্টস গুলো যেটা মেইনলি বলছিলাম এগুলো হচ্ছে মোস্টলি হচ্ছে মেটালস এর জন্য। এবং আমরা কি জানি, অ্যালং দ্য পিরিয়ড অ্যাজ পার দ্য পিরিয়ডিক টেবিল যদি আমরা গ্রুপের ওপর থেকে নিচে নামি তাহলে মেটালিক ক্যারেক্টার বাড়ে, আর যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে আমরা কি হবে, নন মেটালিক ক্যারেক্টার বাড়বে। তাহলে মোস্টলি একদম ডান দিকের গুলো আমরা কি বলবো, ডান দিকের গুলো হচ্ছে নন মেটালস। সো মোস্টলি পি ব্লক এলিমেন্টস এ তাহলে কি ধরনের এলিমেন্টস এখানে উপস্থিত, সেগুলো কি নন মেটালস নাকি সেগুলো মেটালস, কি ধরনের উপস্থিত আছে? অ্যাকচুয়ালি আমরা যদি এস ব্লক বলি তাহলে সেটা হচ্ছে কমপ্লিটলি মেটালস, ডি ব্লককে আমরা জেনারেলি বলে থাকি ট্রানজিশন মেটালস। তো পি ব্লক এলিমেন্টস এর মধ্যে যেটা ভার্সেটালিটি সেটা আমরা কি বলছি, সেটা হলো কি পি ব্লক এলিমেন্টস এর মধ্যে মোস্টলি মেটালস, নন মেটালস এন্ড মেটালয়েডস তিনটেই বর্তমান।
এবং তিনটেই থাকে মেটালয়েডস, মেটালয়েডস, এবং এর মধ্যে তিনটেই থাকে, না শুধু মেটাল, না শুধু নন মেটাল, না শুধু মেটালয়েডস, তিনটেই এখানে প্রস্তুত। এবং এই যে মেটালয়েডস নিয়ে আমরা পড়ছি, এটা আমি একটুখানি বলে রাখবো যে মেটালয়েডস মোস্টলি কারা। মেটালয়েডস মানে হচ্ছে যাদের মধ্যে মেটালিক ক্যারেক্টার এন্ড নন মেটালিক ক্যারেক্টার বোথ আর প্রেজেন্ট। তো কি ধরনের মেটালয়েডস এখানে প্রেজেন্ট থাকে সেইটা নিয়ে একটুখানি বলবো, যে মোস্টলি সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড লাস্ট ওয়ান ইজ টেলুরিয়াম। সো এই ধরনের পাঁচটা মেটালয়েডস এখানে প্রেজেন্ট, দ্যাট ইজ সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। এইগুলো মোস্টলি আমাদের মেটালয়েডস। মেটালয়েডস মানে কি, যাদের মধ্যে মেটালিক এন্ড নন মেটালিক বোথ ক্যারেক্টার আর প্রেজেন্ট। তাহলে আমরা পি ব্লক এলিমেন্টস মানে কি, যাদের মধ্যে মেটালসও আছে, নন মেটালসও আছে এন্ড মেটালয়েডস বোথ আর প্রেজেন্ট, এগুলো হচ্ছে পি ব্লক। শুধুমাত্র নন মেটালস নয়, না কি শুধুমাত্র মেটালয়েডস, না শুধুমাত্র মেটালস, সবগুলোই যেখানে আছে সেইগুলোই হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্টস। এস ব্লক যেরকম আমাদের সিমিলার, মোস্টলি আমরা বলতে পারি যে সেখানে মেটালস আছে, বাট পি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে সেরকম নয় যে শুধুমাত্র নন মেটালস আছে। এখানে তিন রকমই আছে, মেটালস, নন মেটালস এন্ড মেটালয়েডস, যাদের মধ্যে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এন্ড টেলুরিয়াম আর মেটালয়েডস। আচ্ছা, এবারে যেটা আমাদের বলার ছিল সেটা হচ্ছে কি, যেটা আমরা বলছিলাম যে এই সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাবনর্মালিটি দেখতে পাই। এটা কেন? কারণ আমরা যেরকম এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রেও বলেছিলাম যে এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে যেরকম গ্রুপ 1 এর ক্ষেত্রে আমার আসছে লিথিয়াম সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে, আর গ্রুপ 2 এর ক্ষেত্রে যেরকম আসছে আমার বেরিলিয়াম সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে। এই দুটোর ক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যাবনর্মালিটিস দেখা যায়। কারণটা কি? কারণ এদের আয়োনাইজেশন এনার্জি এমনি বেশি ছিল। সবথেকে যেটা বেশি পরিমাণে প্রবলেম ক্রিয়েট করছিল সেটা হচ্ছে ভেরি স্মল সাইজ। ভেরি স্মল সাইজ হওয়ার কারণে এবং ভ্যাকেন্ট ডি অরবিটাল না হওয়ার কারণে অ্যাকচুয়ালি এদের আয়নিক পটেনশিয়াল অনেক বেশি, এবং এরা কি করছিল, কি দেখাচ্ছিল, মোস্টলি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাচ্ছিল। সিমিলারলি এখন যদি আমরা পি ব্লক এলিমেন্টস নিয়ে পড়ি, তাহলে আমরা কি বলছি যে এই পি ব্লক এলিমেন্টস এর সেকেন্ড পিরিয়ড যে এলিমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে অ্যাবনর্মালিটিস দেখাচ্ছে। এই অ্যাবনর্মালিটিস দেখার পিছনে কারণগুলো কি কি? অ্যাবনর্মালিটিস দেখার পিছনে যেটা প্রথম কারণ সেটা হচ্ছে ভেরি স্মল সাইজ। কারণ এটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট হওয়ার কারণে সাধারণত এদের মধ্যে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে সেটা হচ্ছে 2, ম্যাক্সিমাম 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে, সেই জন্য এদের সাইজ হচ্ছে তুলনামূলকভাবে অনেক ছোট। সেকেন্ড ওয়ান ইজ নো ভ্যাকেন্ট ডি অরবিটালস, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। আর এই দুটো কারণে অ্যাকচুয়ালি এদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাবনর্মালিটিস দেখা যায়। আর এই অ্যাবনর্মালিটিস যে দেখা যায় সেইগুলো আমরা অ্যাকচুয়ালি এখন একটুখানি পড়বো। তাহলে আমরা কি পড়ছি এখন? অ্যাবনর্মালিটিস। অ্যাবনর্মালিটি কোথায় আছে? অ্যাবনর্মালিটি আছে আমার সেকেন্ড পিরিয়ড এলিমেন্টে। তাহলে সে অ্যাবনর্মালিটি ফার্স্ট যেটা পড়বো সেটা আমরা পড়বো কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার বলতে গেলে আমরা সাধারণত যেটা পড়বো সেটা হচ্ছে গ্রুপ 13 আর 14 এর জন্য, কারণ বাকি গ্রুপ আমাদের অ্যাজ পার সিলেবাস এখন পর্যন্ত এখন নেই, তাই আমরা শুধুমাত্র এখন এই দুটো গ্রুপ নিয়ে আমরা কনফিউশন করতে চাই। তাহলে গ্রুপ 13 এ যেটা আছে সেটা হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম। whereas গ্রুপ 14 এ আমার আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড লেড। তাহলে এইগুলো হচ্ছে আমার নর্মাল গ্রুপ 13 এন্ড গ্রুপ 14 এলিমেন্ট। এবারে এইখানে যেটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট কি আছে সেটা হচ্ছে আমার বোরন আর কার্বন। এই বোরন আর কার্বনের মধ্যে তাহলে আমরা কি বলছিলাম? এক নম্বর পয়েন্ট কি, সেটা হচ্ছে ভেরি স্মল সাইজ, কারণ এদের সাইজটা প্রচন্ড ছোট হবে, কারণ এরা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, জাস্ট শুরুতেই আছে। আর সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল এদের মধ্যে নেই। আর এই কারণে অ্যাকচুয়ালি এরা অ্যাবনর্মালিটিসটা শো করছে। আর অ্যাবনর্মালিটিস কিরকম শো করছে তার জন্য এবারে আমরা সেটা পড়বো। এবার দেখো বোরন আর কার্বন এদের সাইজটা খুব ছোট এবং নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকার কারণে যে অ্যাবনর্মালিটিস এখানে শো করছে সেটা কি? দ্যাট ইজ ম্যাক্স কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকুয়াল টু 4। এরা ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার যেটা দেখাতে পারবে সেটা হচ্ছে 4। কেন? কারণ এদের আছে NH2NP, শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে কি, এদের হচ্ছে NH2NP1, আর এখানে কি আছে? এটা আছে আমার NH2NP2। দেখো এদের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাহলে একটা এস আর তিনটে পি অরবিটাল, টোটাল 4টে অরবিটাল, সেই জন্য এদের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার যেটা আসতে পারবে দ্যাট উইল বি 4। বাট আমরা যদি এখন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম অথবা কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড এইগুলোর মধ্যে দেখি, তাহলে কিন্তু এদের যে ম্যাক্স কোঅর্ডিনেশন নাম্বার আসতে পারে সেটা কিন্তু হয়ে যাবে গ্রেটার দ্যান 4। আর মোস্টলি এরা যেটা দেখায় সেটা হচ্ছে 6 কোঅর্ডিনেশন নাম্বার। এরা 6 কোঅর্ডিনেশন নাম্বার পর্যন্ত জেনারেলি দেখায়, বা বেশিরভাগ ক্ষেত্রে 6 কোঅর্ডিনেশন নাম্বার দেখায়। আমরা এক্সাম্পল হিসেবে একটুখানি দেখে নিতে পারি। এক্সাম্পল হিসেবে কি, মনে করো ক্লোরিনের সাথে যেরকম বোরন BF4-
বা BOH হোল 4 মাইনাস এরকম আমরা দেখে থাকতে পারি বা এরকম জেনারেলি স্টেবল হয়। বাট অ্যালুমিনিয়াম যদি এখন এরকম একটা কমপ্লেক্স ফর্ম করতো তাহলে কিন্তু সে AlF6 অল ওভার চার্জ 3 মাইনাস এই হিসাবে সে স্টেবল হতে পারতো। whereas AlF4 মাইনাসও কিন্তু ফর্ম করে, তার সাথে আমরা কি বলছি, আমরা AlF6 মাইনাস এরকম ফর্ম করতে পারে, যেখানে এর কোঅর্ডিনেশন নাম্বারটা দেখো অ্যাকচুয়ালি 6 হয়ে গেছে। এবং এটা হচ্ছে কেন, কারণ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে ভ্যাকেন্ট ডি অরবিটালস এর প্রেজেন্ট আছে, আর ভ্যাকেন্ট ডি অরবিটালস প্রেজেন্ট থাকার কারণেই অ্যাকচুয়ালি এদের কোঅর্ডিনেশন নাম্বার এরা এক্সটেন্ড করতে পারছে 4 to 6। বাট বোরন বা কার্বনের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। কার্বনের ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখবো কার্বন অ্যাকচুয়ালি এরকম কার্বন টেট্রাফ্লুরাইড অথবা টেট্রাক্লোরাইড এই ধরনের কমপ্লেক্স ফর্ম করতে পারে, বাট এর থেকে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার ওরা বাড়াতে পারবে না। কেন, কারণ ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। whereas এখানে যদি আমরা এখন সিলিকন নিয়ে কথা বলি তাহলে আমরা বলতে পারি যে SiCl6 এরকম কম্পাউন্ড এরা জেনারেলি ফর্ম করে থাকতে পারে, বা SiF6 এরকম কম্পাউন্ড এরা খুব সহজেই ফর্ম করে থাকতে পারে। কারণটা কি, কারণ হচ্ছে সিলিকনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাই এদের যে কোঅর্ডিনেশন নাম্বার ছিল সেটা এরা এক্সটেন্ড করে 4 to 6 সহজেই করতে পারছে। তাহলে দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাবনর্মালিটি হুইচ ইজ কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে আমরা কি বলছি, ম্যাক্স 4 অবধি যেতে পারছে, কারণ কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাহলে তারা এক্সটেন্ড করতে পারছে না কোঅর্ডিনেশন নাম্বার। বাট বাকি এলিমেন্ট কিন্তু খুব সহজেই কোঅর্ডিনেশন নাম্বার মোর দ্যান 4 দেখাতে পারছে। আর মোস্টলি 6 তো আমরা বললাম যে দেখায়, কারণ 6 কোঅর্ডিনেশন নাম্বার ইজ হাইলি স্টেবল, যেরকম অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম অথবা সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড এরা খুব ইজিলি কোঅর্ডিনেশন নাম্বার মোর দ্যান 4 দেখাতে পারে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো দ্যাট উইল বি সেকেন্ড অ্যাবনর্মালিটি। সেকেন্ড অ্যাবনর্মালিটির ক্ষেত্রে আমরা কি বলছি, সেকেন্ড অ্যাবনর্মালিটি হলো যে আমাদের রিঅ্যাক্টিভিটি। এবার রিঅ্যাক্টিভিটি যখন আমরা বলবো, এই রিঅ্যাক্টিভিটির জন্য আমরা পার্টিকুলার কোনো একটা এক্সাম্পল বেছে নিচ্ছি। এই পার্টিকুলার এক্সাম্পলটা আমরা নিচ্ছি হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস মানে কি, রিঅ্যাকশন উইথ ওয়াটার। দ্যাট ইজ সিম্পল, ভেরি মাচ সিম্পল, দ্যাট ইজ রিঅ্যাকশন উইথ ওয়াটার। এখন এটা আমরা কাদের সাথে কম্পেয়ার করব, একটা নিয়ে নিচ্ছি আমি সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, দ্যাট ইজ কার্বন CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড ভার্সেস আমি নিচ্ছি SiCl4। এখন কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে দেখো আর সিলিকন টেট্রাক্লোরাইডের মধ্যে পার্থক্য কি, কার্বন হচ্ছে আমার সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, রাইট, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। আর সিলিকন কি, সিলিকন আমার হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট, এটা হচ্ছে আমার থার্ড পিরিয়ড এলিমেন্ট। এবং এখানে দেখো অ্যাকচুয়ালি ভ্যাকেন্ট 3D আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে ভ্যাকেন্ট 3D আছে, আর এখানে কি আছে, নো ভ্যাকেন্ট অরবিটাল। এখানে যেটা আছে সেটা হচ্ছে নো ভ্যাকেন্ট অরবিটাল। তাহলে এখন কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে আমরা যদি, বা কার্বন টেট্রাক্লোরাইডের যদি আমরা হাইড্রোলিসিস করাতে চাই তাহলে হবেটা কি, মনে করো কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে এখানে কার্বন হচ্ছে ডেল্টা প্লাস, বিকজ ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। তাহলে H2 যদি এখন এখানে অ্যাটাক করে তাহলে কোথায় অ্যাটাক করবে, কার্বনে অ্যাটাক করবে, বিকজ ইট ইজ দ্য ইলেকট্রোপজিটিভ ইন নেচার। কিন্তু এই অ্যাটাকটা হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ কার্বনে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল এখানে নেই। তাই কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকার কারণে H2 যে অ্যাটাকটা করার কথা ছিল সেটা করা সম্ভব নয়। কারণ কোনো যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে তবেই তো কোনো ইনকামিং ইলেকট্রনস এসে পার্টিসিপেট করবে। ভ্যাকেন্ট অরবিটাল না থাকলে কোনো ইনকামিং বা আউটার ইলেকট্রনস এসে কি করে ওখানে অ্যাটাক করবে, সেটা তো সম্ভবই নয়। তাই এখানে কোনো ধরনের কোনো হাইড্রোলিসিস হওয়া সম্ভব হচ্ছে না। whereas এইখানে দেখো জিনিসটা কি হচ্ছে, আমি যদি SiCl4 বলি তাহলে SiCl4 এর ক্ষেত্রে কি হবে, এগুলো কিন্তু ডেল্টা মাইনাস, বিকজ ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সিলিকন, তাই সিলিকনটা হয়ে যাবে ডেল্টা প্লাস। এবং H2 তাহলে কোথায় অ্যাটাক করবে, H2 কে যদি অ্যাটাক করতে হয় সে সিলিকনেই অ্যাটাক করবে, এবং এই অ্যাটাকটা হওয়া সম্ভব। কেন এই অ্যাটাকটা হওয়া সম্ভব, কারণ সিলিকনের ক্ষেত্রে কি আছে, ভ্যাকেন্ট 3D আছে। এই ভ্যাকেন্ট 3D হওয়ার কারণে যে আউটার ইলেকট্রনস যেগুলো অ্যাকচুয়ালি এদের মধ্যে পার্টিসিপেট করছে বা রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, সিলিকনের অরবিটালে এসে ঢুকছে, সেটা সম্ভব। বাট আউটার ইলেকট্রনস কার্বনে এসে ঢুকতে পারবে না, কারণ বাইরে থেকে কোনো ইলেকট্রন এসে কার্বনে অ্যাটাকই করতে পারবে না, কারণ কার্বনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই। বাট সিলিকনে ভ্যাকেন্ট অরবিটাল থাকার কারণে H2 যে ইলেকট্রনস গুলো আছে সেটা কিন্তু সিলিকনে ঢুকতে পারছে, সেই জন্য তাই সেই অ্যাটাকটা সম্ভব হচ্ছে। এবার আমরা দেখবো এই অ্যাটাকের কারণে হচ্ছেটা কি। দেখো যে সিলিকন টেট্রাক্লোরাইড, তাহলে সিলিকনে কি আছে, চারখানা এরকম ক্লোরিন আছে, সিলিকনে চারখানা ক্লোরিনের পরে অ্যাকচুয়ালি আমরা যদি একটা H2 দিয়ে অ্যাটাক করাই তাহলে H2 টা কোথায় অ্যাটাক করবে, আমার নরমাল সিলিকনে অ্যাটাক করলো। তাহলে আলটিমেটলি আমার যেটা দেখতে হবে সেটা মনে করো চারটে এরকম ক্লোরিন আছে, আর ওপরে তাহলে কি হয়ে রইলো, O, এটা একটা H, এটা একটা H এন্ড O এর মাথায় একটা প্লাস থাকবে, কারণ ও ইলেকট্রন পেয়ারটা ডোনেট করেছে। এখন আমরা কি বলছি, এই হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে যাবে এবং এখান থেকে একটা ক্লোরিন বেরিয়ে যাবে।
তাহলে আলটিমেটলি যেটা বেরোলো সেটা কি -HCl, এবং যেটা পড়ে থাকলো সেটা কি হলো দেখো, তিনখানা আমার ক্লোরিন সিলিকনের সাথে আর একটা OH। এবং সিমিলারলি তাহলে একটা H2 যদি এরকম রিয়াকশন করাতে পারে, তাহলে আরো তিনখানা H2 মলিকিউলস এর সাথে বাকি এই মলিকিউলটা রিয়াক্ট করবে, এবং যেটা এন্ড প্রোডাক্ট তৈরি করবে দ্যাট উইল বি SiOH হোল 4 প্লাস হয়ে যাবে আমার টোটাল 4খানা HCl, টোটাল হয়ে যাবে আমার 4খানা HCl। এটা কিন্তু আমি বলছি এন্ড প্রোডাক্ট, এখান থেকে আসছে না, এটাকে আমি বলছি এন্ড প্রোডাক্ট। তাহলে SiOH হোল 4 তৈরি হবে আর তার সাথে হবে 4 মলিকিউলস অফ HCl। এবং এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে কারণ সিলিকনের ভ্যাকেন্ট অরবিটালটা আছে, তাই সিলিকনের ভ্যাকেন্ট অরবিটাল থাকার কারণে অ্যাকচুয়ালি H2 এখানে গিয়ে রিঅ্যাকশন করছে। বাট কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কার্বনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, তাই কার্বন বা CCl পরে অ্যাকচুয়ালি কোনো ধরনের হাইড্রোলিসিস রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে না। তাহলে এটা হয়ে গেল সেকেন্ড অ্যাবনর্মালিটি। সেকেন্ড অ্যাবনর্মালিটি তাহলে আমরা কি বললাম, রিঅ্যাক্টিভিটি। রিঅ্যাক্টিভিটি হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস এর ক্ষেত্রে খুব কম, whereas ওর থেকে যদি আমি থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স পিরিয়ড এলিমেন্টস এর ক্ষেত্রে যাই, তাহলে রিঅ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি বাড়ছে। তাহলে রিঅ্যাক্টিভিটি অ্যালং দ্য গ্রুপ ফ্রম টপ টু বটম, আমি কি বলছি, রিঅ্যাক্টিভিটি অ্যালং দ্য গ্রুপ ফ্রম টপ টু বটম, তাহলে কি হবে, বেড়ে যাচ্ছে। এবং সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে সেটা খুবই কম। কারণ কম থাকার কারণ হচ্ছে ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল। ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকার কারণেই অ্যাকচুয়ালি এদের রিঅ্যাক্টিভিটিটা অনেকটা কম হচ্ছে। আচ্ছা, এবারে যেটা আমরা পড়বো দ্যাট উইল বি থার্ড অ্যাবনর্মালিটি। তো থার্ড অ্যাবনর্মালিটি কি হবে? সো থার্ড অ্যাবনর্মালিটি আমরা বলছি যে মাল্টিপল বন্ড ফরমেশন, মাল্টিপল বন্ড ফরমেশন। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা কি বলছি যে এই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট গুলো, মনে করো বোরন অথবা কার্বন, এই যে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট গুলো আছে, এটা হচ্ছে ভেরি স্মল ইন সাইজ, ভেরি স্মল ইন সাইজ। আর ছোট্ট সাইজ হওয়ার কারণে একটা সুন্দর জিনিস এদের মধ্যে লক্ষ্য করা যায়, সেটা কি, মনে করো কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন অক্সিজেন ডবল বন্ড, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, অক্সিজেন অক্সিজেন ডবল বন্ড, এইগুলো দারুণ স্টেবল হবে। কেন খুব বেশি স্টেবল হবে? কারণ এর মধ্যে যে ওভারল্যাপ গুলো থাকবে দ্যাট উইল বি 2p পাই ওভারল্যাপ। এর মধ্যেও দেখো 2p পাই ওভারল্যাপ। আমরা কিন্তু শুধুমাত্র বলছি পাই বন্ডটাকে নিয়ে, সিগমা বন্ড নিয়ে আমরা কিছু বলছি না। শুধুমাত্র আমরা যেগুলো বলছি পাই বন্ডস গুলো নিয়ে, আমরা কোনো সিগমা বন্ড নিয়ে বলছি না। এবং যে পাই বন্ড গুলো ফর্ম হচ্ছে সেগুলো কিন্তু দেখো সবগুলো 2p পাই বন্ড, 2p পাই বন্ড। এবার এই যে 2p পাই বন্ড গুলো হলো, এবার যদি আমরা পরের দিকে আসি, এই সিলিকন সিলিকন বা মনে করো জার্মেনিয়াম জার্মেনিয়াম, এরকম হয় না। কেন? কারণ 3p পাই অথবা 3p পাই এটা আনস্টেবল, অথবা মনে করো আমি বলছি 4p পাই অথবা 4p পাই, এগুলো কিন্তু আনস্টেবল। এই জন্য কার্বন অথবা অক্সিজেন এদের মধ্যে অ্যাকচুয়ালি ডবল বন্ড হওয়া সম্ভব, বাট সিলিকন সিলিকন বা জার্মেনিয়াম জার্মেনিয়াম এদের মধ্যেও ডবল বন্ড হওয়াটা সম্ভব নয়। অথবা সিলিকনের সাথে জেনারেলি আমরা অক্সিজেনেরও অ্যাকচুয়ালি এই ধরনের ডবল বন্ডটা হয় না। কেন? কারণ এখানে 3p এর সাথে 2p হচ্ছে, 3p এর সাথে 2p, তাই এই জিনিসটাও ভালো হয় না। যেটা হয় সেটা হচ্ছে ডি অরবিটালের সাথে কিছু কিছু হতে পারে, যেরকম 3d পাই এর সাথে 2p পাই, এটা লিটল বিট স্টেবল, এটা লিটল বিট স্টেবল। আর এই লিটল বিট স্টেবল হওয়ার কারণে অ্যাকচুয়ালি দেখবো আমরা SO2 এটা স্টেবল হয়। SO2 এর মধ্যে কি হচ্ছে, SO2 এর মধ্যে কিন্তু 3d পাই এর সাথে 2p পাই, অক্সিজেনের 2p আর সালফারের 3d, এদের মধ্যে বন্ডিং হচ্ছে। অথবা আমরা বলতে পারি ফর এক্সাম্পল যে ClO4 মাইনাস, ClO4 মাইনাসের স্ট্রাকচার আমরা আগেও দেখেছি, এরকম তিনখানা ডবল বন্ডের অক্সিজেন একটা O মাইনাস। এখানে ক্লোরিনের কি, ক্লোরিনের হচ্ছে 3d পাই এর সাথে অক্সিজেনের, ক্লোরিনের 3d পাই এর সাথে অক্সিজেনের 2p পাই এর অ্যাকচুয়ালি আমার পাই বন্ডিং হচ্ছে, এবং এটা লিটল বিট স্টেবল। এই 3d পাই 2p পাই যেখানে হচ্ছে সেখানে কিন্তু এটা স্টিল এক্সিস্ট করছে, বাট মোস্টলি যেটা স্টেবল সেটা হচ্ছে 2p পাই। আর 3p পাই অথবা 4p পাই তো হবেই না। তাহলে আমরা ইন জেনারেল কি বললাম, যে 2p পাই এটা হচ্ছে হাইলি স্টেবল, এটা হাইলি স্টেবল। কেন হচ্ছে? কারণ 2p পাই মানে হচ্ছে খুব ছোট্ট অরবিটাল, দেখো স্মল অরবিটাল, তাই দুটো স্মল অরবিটাল কাছাকাছি যদি থাকে তাহলে প্যারালাল ওভারল্যাপটা খুব ভালো হবে। কারণ এই প্যারালাল যে ওভারল্যাপটা, পাই বন্ড মানে কি প্যারালাল ওভারল্যাপ, এই যে প্যারালাল ওভারল্যাপটা হচ্ছে বা এই প্যারালাল ওভারল্যাপের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, এই ইন্টারঅ্যাকশনটা তখনই খুব ভালো হবে যদি এই ডিসটেন্সটা স্মল হয় আমার। যদি এই ডিসটেন্সটা আমার লার্জ হয়ে যায়,
এই লার্জ হয়ে যায় এটা, তাহলে কিন্তু আমার প্যারালাল ওভারল্যাপটা ভালো হবে না। নট গুড প্যারালাল ওভারল্যাপ, নট গুড প্যারালাল ওভারল্যাপ। আর এইটা কখন হচ্ছে, যদি আমার এটা 3p হয়ে যায় অথবা 4p হয়ে যায়। এই কারণেই 2p হচ্ছে হাইলি স্টেবল, whereas 3p পাই 3p পাই অথবা আমরা বলছি মনে করো 4p পাই বা এর হায়ার গুলো, এর থেকে যেগুলো পড়ে যাচ্ছে এগুলো কিন্তু নট স্টেবল, এগুলো কোনোটা স্টেবল হবে না, কারণ এদের প্যারালাল ওভারল্যাপ ভালো হবে না, বন্ড ডিসটেন্স অনেক বেশি হয়ে যাবে, এই জন্য প্যারালাল ওভারল্যাপ ভালো হবে না। এই জন্য হায়ার যে অ্যাটমিক নাম্বারের বা মনে করো গ্রুপের নিচের দিকে যে আমার এলিমেন্টস গুলো আছে তারা জেনারেলি অ্যাকচুয়ালি পাই বন্ড দেখাতে সক্ষম নয়। whereas আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে 3d পাই আর 2p পাই এটা স্টিল ওকে, এটা স্টিল ওকে, এটা হচ্ছে লাইট স্টেবিলিটি, এটা লাইট স্টেবিলিটি পায়। এই লাইট স্টেবিলিটি পাওয়ার কারণে আমরা কি বলেছিলাম, এক্সাম্পল হিসেবে মনে করো SO2 অথবা ClO4 মাইনাস, এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এইগুলো আমরা বলেছিলাম স্টেবল হচ্ছে ডিউ টু দ্য 3d পাই অ্যান্ড 2p পাই বন্ডিং। আর এই কারণে আমরা যেটা বলছিলাম 2p পাই এইটা হয়, এই কারণে দেখো খুব ভালো এক্সাম্পল কিছু দেওয়া যায়। ফর এক্সাম্পল মনে করো এই CO2, একটা আমাদের কোশ্চেন পড়ে যে CO2 কি হয়, অ্যাকচুয়ালি গ্যাস হয়। কেন হচ্ছে, কারণ CO2 এর মধ্যে দেখো C ডবল বন্ড অক্সিজেন দ্যাট ইজ স্টেবল। কেন, এটা হচ্ছে 2p পাই ওভারল্যাপ হচ্ছে, এখানেও কিন্তু এই পারেরটাও হচ্ছে 2p পাই অফ অক্সিজেনের সাথে 2p পাই অফ কার্বন, বা এখানে আমি বলছি অক্সিজেন 2p পাই আর এটা হচ্ছে কার্বন 2p পাই। এই ওভারল্যাপটা খুব ভালো হচ্ছে, কেন, বিকজ বোথ অরবিটালস আর স্মলার ইন সাইজ। বাট আর এটা গ্যাস কেন হয়ে যাচ্ছে, বিকজ এইটা দেখো মনোমেরিকে এটা স্টেবল হচ্ছে, মনোমেরিকে যেই স্টেবল হবে দেখো এর মলিকিউলার ওয়েটটা তো কম, কারণ একটাই আমার মলিকিউল থাকছে CO2, তাই মলিকিউলার ওয়েট কম হয়ে যাচ্ছে, তাই গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই কারণ CO2 হচ্ছে ডিউ টু দ্য ডবল বন্ড এটা স্টেবিলিটি পাচ্ছে। বাট এইখানেই যদি আমরা এটাকে বলি SiO2, তাহলে SiO2 কি এরকম ভাবে স্টেবল হবে, SI ডবল বন্ড এটা হতে পারছে না। কেন হতে পারছে না, কারণ দেখো এখানে 3p পাই আর 2p পাই এর বন্ডিং হতে হতো, আর এটা তো স্টেবল নয়। বা এখানে আমরা বলছি অক্সিজেনের মনে করো 2p পাই আর তার সাথে কি হতো সিলিকনের অ্যাকচুয়ালি 3d পাই, এই বন্ডিংটা হতে হতো, যেটা কিনা হচ্ছে না। কিন্তু আবার এটাও তো আমরা জানি যে সিলিকন হচ্ছে অ্যাকচুয়ালি টেট্রাভ্যালেন্ট, তাই না? তাই সিলিকন যেহেতু টেট্রাভ্যালেন্ট, তাহলে আলটিমেটলি 4টে বন্ড তো সিলিকনের করতেই হবে, তাহলে 4টে বন্ড করার জন্য অ্যাকচুয়ালি ওকে তাহলে কিরকম আমার অ্যারেঞ্জমেন্টটা কিরকম দরকার, এরকম। তাহলে আমরা কি বলছি, এটা হচ্ছে 3D নেটওয়ার্ক, 3D নেটওয়ার্ক অ্যারেঞ্জমেন্টে অ্যাকচুয়ালি ওকে স্টেবল হতে হবে। আর এই 3D নেটওয়ার্ক অ্যারেঞ্জমেন্টে স্টেবল হওয়া মানেটা কি, এই 3D অ্যারেঞ্জমেন্টে স্টেবল হওয়া মানেটা হলো, এটার মানে কি হলো, আলটিমেটলি এটা SiO2 হোল N মানে একটা পলিমারিক স্ট্রাকচারে যাচ্ছে, এটা একটা পলিমারিক স্ট্রাকচার তৈরি করছে, এটা একটা পলিমারিক স্ট্রাকচার। কেন, কারণ SiO2 এরকমও স্টেবল হতে পারছে না, তাহলে ওকে কি করতে হবে, এই অক্সিজেনের এই রকম একটা অ্যারেঞ্জমেন্ট, একটা 3D অ্যারেঞ্জমেন্ট ওকে নিয়ে আসতে হচ্ছে, বা 3D নেটওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট একটা নিয়ে আসতে হচ্ছে, যেখানে টেট্রাহেড্রাল ইন নেচার। এই সিলিকনের এটা হচ্ছে কি 3D মানে টেট্রাহেড্রাল ইন নেচার। আর এই 3D নেটওয়ার্কটা কখন স্টেবল হচ্ছে বা কিভাবে স্টেবিলিটি পাচ্ছে, একটা পলিমারিক বন্ড, মানে সিলিকন এরকম ভাবে যাচ্ছে এবং অক্সিজেন গুলো এরকম ব্রিজ করে করে একটা হিউজ টাইপ অফ স্ট্রাকচার আসছে, যেখানে আলটিমেটলি কি হচ্ছে, এর মলিকুলার ওয়েটটা বেড়ে যাচ্ছে এবং এটা কিসে কনভার্ট হচ্ছে, দ্যাট উইল বি সলিড ইন নেচার। তাহলে দেখো CO2 টা কিন্তু গ্যাস হচ্ছে, whereas SiO2 বা এর পরের যে অক্সাইড গুলো হবে সেগুলো সবই কি হবে, সলিড ইন নেচার। তাহলে এটাই হচ্ছে এর অ্যাবনরমালিটিস। দেখো CO2 হচ্ছে আমার গ্যাস, বাট এখানে আমি যদি বলি অক্সাইডস অফ সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এগুলো কি হবে, এগুলো সবই হয়ে যাবে আমার সলিড ইন নেচার। কেন হচ্ছে এটা গ্যাস, এই কারণেই হচ্ছে বিকজ এইখানে দেখো, এখানে আমরা বলছি যে গ্যাস এই কারণেই হচ্ছে কারণ এই অক্সিজেনের সাথে ডবল বন্ড ফর্ম করছে, ডবল বন্ড যেই ফর্ম করলো এই কার্বনের যে টেট্রাভ্যালেন্সি, কারণ কার্বন তো 4টে বন্ড করতে পারে, কার্বনের টেট্রাভ্যালেন্সিটা এখানে মিটে গেছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডবল বন্ড। তাই টেট্রাভ্যালেন্সি মিটে যাওয়ার জন্য দেখো এটা জাস্ট একটা মলিকিউলেই আমার পুরো মনোমেরিক স্ট্রাকচারেই টেট্রাভ্যালেন্সি মিটলো, এর মলিকুলার ওয়েট এখন কম, তাই এটা অ্যাকচুয়ালি গ্যাসে কনভার্ট হয়ে গেছে, বাট গ্যাস হচ্ছে। বাট অন্যগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এরা ডবল বন্ড ফর্ম করতে পারবে না,
এখন যদি ডবল বন্ড ফর্ম করতে না পারে, মনে করো এই সিলিকন SiO2 এরকম তো ফর্ম করতে পারছে না। কেন ফর্ম করতে পারছে না? কারণ সিলিকনের 3p সাথে অক্সিজেনের 2p তাহলে ওভারল্যাপ হতে হবে, বা জার্মেনিয়াম টিনলেট এরা কেউই পারবে না। তাহলে এরা এদের টেট্রাভ্যালেন্সিটা কিভাবে মেটাবে? এরা কিন্তু এদের টেট্রাভ্যালেন্সি মেটাতে পারবে জাস্ট ফরমেশন বাই দ্য সিগমা বন্ড। তাহলে এইরকম একটা 3D নেটওয়ার্ক ওকে করতে হচ্ছে, কারণ সিলিকনের আলটিমেটলি যেটা দরকার সেটা হচ্ছে কি ওর 4টে বন্ড তোকে করতেই হবে, কারণ টেট্রাভ্যালেন্সি মেটাতে হবে, কিন্তু পাই বন্ড পাচ্ছে না। তাহলে 4খানা আমার সিঙ্গেল বন্ড করতে হবে, আর এই 4খানা সিঙ্গেল বন্ড যদি করতে হয় ওকে একটা হিউজ ব্রিজ করে করে পলিমারিক স্ট্রাকচারও তৈরি করে ফেলছে, যেটাকে আমরা ইন জেনারেল বলতে পারি SiO2 হোল N। এই হোল N হওয়ার জন্য আমরা এটাকে বলছি পলিমারিক ইন নেচার, তার জন্য মলিকিউলার ওয়েট বাড়ছে এবং এটা কিসে কনভার্ট হচ্ছে? সলিডে কনভার্ট হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কিছুটা অ্যাবনর্মালিটিস। ওয়্যারএজ যদি আমরা পরের থার্ড বা ফোর্থ পিরিয়ড বা ফিফথ পিরিয়ডের দিকে যাই, তাহলে কিন্তু এই ধরনের কোনো অ্যাবনর্মালিটিস থাকছে না। সিমিলারলি আমরা বলতে পারি, মনে করো অক্সিজেন দেখো অ্যাজ O2 স্টেবল, এটাও হচ্ছে, বা নাইট্রোজেন দেখো অ্যাজ N2 স্টেবল। কেন হচ্ছে? কারণ অক্সিজেনের মধ্যে 2p পাই 2p পাই ওভারল্যাপ আছে, নাইট্রোজেনের মধ্যেও দেখো 2p পাই 2p পাই ওভারল্যাপ আছে, এবং এগুলো হওয়া সম্ভব। বাট এরপরে যদি আমি অক্সিজেনের থেকে নিচের দিকে যাই, তাহলে অক্সিজেনের নিচে কি আছে? সালফার আছে, সেলিনিয়াম আছে। তাহলে কি সালফার S ডবল বন্ড S এরকম তৈরি করবে? না, করতে পারবে না, কারণ সালফারের এই জিনিসটা হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এখানে 3p পাই 3p পাই হতে হবে, আর 3p পাই 3p পাই আমি বললাম এটা হবেই না। কেন হবে না? কারণ ডিউ টু দ্য লার্জার সাইজ ইন দ্য 3p অরবিটালস এই প্যারালাল ওভারল্যাপটা ভালো হয় না। এই জন্য দেখবে সালফার অ্যাকচুয়ালি স্টেবল কিরকম ভাবে হয়? S8। কারণ সালফারের আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ভ্যালেন্সি ওটা তো আমায় ম্যানেজ করতেই হবে, এবং সালফারের এই ভ্যালেন্সিটা যে ম্যানেজ করতে হবে সেটা তাহলে কি থ্রু পাই বন্ড, ওই জন্য থ্রু সিগমা বন্ড এর ভ্যালেন্সি মেটাতে পারবে। তাহলে সালফার কি করছে? একটা লং চেন এরকম ভাবে ফর্ম করে একটা S8 তৈরি করছে। এই যে S8 টা তৈরি করে এটা কিরকম দেখতে হয়? অনেকটা এরকম 1 2 3 সরি 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে ক্রাউন স্ট্রাকচার। এটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে ক্রাউন স্ট্রাকচার। এই ক্রাউন স্ট্রাকচার টাইপ করে অ্যাকচুয়ালি S8 স্টেবল হচ্ছে। দেখো এইটা কেন এরকম ফর্ম করছে? কারণ এই S ডবল বন্ড S করতে পারছে না, বাট স্টিল অ্যাকচুয়ালি ওর ভ্যালেন্সিটা তো মেটাতে হবে। ভ্যালেন্সিটা মেটানোর জন্য ভ্যালেন্সিটা মেটাবে কিভাবে? আলটিমেটলি শুধুমাত্র সিগমা বন্ড করে। এখন সিগমা বন্ড যদি ওকে করতে হয়, তাহলে এইরকম একটা স্ট্রাকচারে ওকে নিয়ে আসতে হচ্ছে স্টেবিলিটি পাওয়ার জন্য। হ্যাঁ, তুমি এখন জিজ্ঞাসা করতে পারো যে স্যার তাহলে S8 কেন হচ্ছে, S6 কেন হচ্ছে না? S6 তো হতে পারতো, কিন্তু S6 যদি হতো তাহলে কি হতো? এইখানে দেখো লোন পেয়ার্স গুলো আছে, এখানে লোন পেয়ার্স গুলো আছে। এখন এই লোন পেয়ার্স এর যে রিপালশনটা হবে, দেখা গেছে এই লোন পেয়ার্স এর রিপালশনটা হচ্ছে মিনিমাম হচ্ছে এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে যখন S8 করছে। S6 হলে দেখা যাচ্ছে লোন পেয়ার রিপালশনটা অনেক বেশি হচ্ছে, এই কারণে অ্যাকচুয়ালি ও S8 এ গিয়ে স্টেবল হচ্ছে। সিমিলারলি আমরা বলতে পারি ফর এক্সাম্পল নাইট্রোজেন, তারপরে আছে দেখো ফসফরাস। তাহলে নাইট্রোজেন দেখো N2 হিসেবে স্টেবল হচ্ছে, বা N ট্রিপল বন্ড এইটা ফর্ম করছে। তাহলে ফসফরাস কি এইরকম ফর্ম করতে পারতো না যে P ট্রিপল বন্ড P? না, এটা ফর্ম করতে পারতো না। কেন ফর্ম করতে পারতো না? কারণ যদি এটা ফর্ম করতো তাহলে আমার ওভারল্যাপটা হতে হতো 3p পাই 3p পাই, আর যে ওভারল্যাপটা অ্যাকচুয়ালি সম্ভব নয়। আমরা কি বলেছি যে 2p পাই 2p পাই ওভারল্যাপটা খুব ভালো হয়, বাট অন্যান্য ওভারল্যাপ খুব একটা ভালো হয় না 3p বা 4p বা 5p এর ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে আবার ট্রাইভ্যালেন্সি আছে, কারণ এদের তিনখানা আছে ইলেকট্রন, যে তিনটে ইলেকট্রনের মাধ্যমে অ্যাকচুয়ালি এটা করছে, বা ফসফরাসের পেন্টাভ্যালেন্সিও বলতে পারে, কারণ ব্যাক এন্ড ডি অরবিটালস আছে। তাই ফসফরাস অ্যাকচুয়ালি পেন্টাভ্যালেন্ট, বা নাইট্রোজেন অ্যাকচুয়ালি ট্রাইভ্যালেন্ট। এই ফসফরাসের যদি এখন ভ্যালেন্সিটা মেটাতে হয়, তাহলে এ কিভাবে মেটাবে? এটা তো নরমালি এরকম ভাবে মেটাতে পারবে না। এর জন্য অ্যাকচুয়ালি এ কি ফর্ম করছে? P4 ফর্ম করছে। এ কিন্তু নরমাল আমার N2 ফর্ম করতে পারে না। কেন ফর্ম করতে পারছে না? কারণ কি? কারণ ওর মধ্যে অ্যাকচুয়ালি ট্রিপল বন্ডটা হওয়া সম্ভব নয়। তাহলে P4 টা কিরকম ভাবে স্টেবল হচ্ছে? P4 এরকম ভাবে দেখো স্টেবল হয়। এটা হচ্ছে P4 এর আলটিমেট স্ট্রাকচার। এটা দেখো ট্রাইভ্যালেন্সি কিভাবে মিটিয়েছে? শুধুমাত্র সিগমা বন্ড করে। এখানে পাই বন্ডের কোনো প্রেজেন্সই নেই, কারণ পাই বন্ড করতেই পারবে না, কারণ এইটা হচ্ছে পুরোপুরি আনস্টেবল ইন নেচার। তাই ও কি করছে? ও দেখো শুধুমাত্র সিগমা বন্ড করছে, এবং এটা একটা টেট্রাহেড্রাল টাইপ স্ট্রাকচার, যেখানে হচ্ছে P4 আছে, এবং P4 টা অ্যাকচুয়ালি এইরকম ভাবেই কিন্তু স্টেবিলিটি পাবে, কারণ ডিউ টু দ্য সিগমা বন্ড ও ট্রাইভ্যালেন্সি যেটা আছে সেটা মেটাবে। বাট এখানে পাই বন্ডটাও করতে পারবে না ডিউ টু দ্য লার্জার সাইজ অফ 3p অরবিটালস বা 2p অরবিটাল স্মলার ইন সাইজ। এই জন্য সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট গুলো মোস্টলি আমার পাই বন্ড করে, আর থার্ড ফোর্থ বা ফিফথ পিরিয়ড এলিমেন্ট গুলো কিন্তু পাই বন্ড সেরকম ভাবে করতে পারে না। বাট আমরা এর মধ্যে একটা এক্সেপশন বলেছি যে 3d পাই এর সাথে কিন্তু 2p পাই এটা কিন্তু স্টিল ওকে, এবং এই ধরনের স্টেবিলিটি পাবে। আর তার জন্য আমরা এক্সাম্পলও বলেছিলাম কিছু কিছু, যেরকম ফর এক্সাম্পল আমাদের এই ClO4- অথবা মনে করো SO2, এই যে SO2, অথবা মনে করো আমরা বলেছিলাম ClO4- এগুলো স্টেবল হতে পারে ডিউ টু দ্য 3d পাই এন্ড 2p পাই 3d পাই এন্ড 2p পাই বন্ডিং। বাট
3p পাই 3p পাই, 4p পাই 4p পাই, 5p পাই 5p পাই অথবা 6p পাই 6p পাই, এগুলো কিন্তু হবে না। শুধুমাত্র 2p পাই 2p পাই ওভারল্যাপ দ্যাট ইজ স্টেবল, অথবা 3d পাই 2p পাই এটা হতে পারে, বাকিগুলো কিন্তু খুব একটা বেশি স্টেবল নয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এটাই হলো আমাদের পি ব্লক এলিমেন্টস এর ফার্স্ট লেকচার। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্রুপ 13 এন্ড গ্রুপ 14। এই দিয়ে আমরা এই পুরো পি ব্লক এলিমেন্টস টাকে কনক্লুড করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। বাই বাই।